আসসালামু আলাইকুম। আমরা আজ অপারেটিং সিস্টেমের রাউন্ড রবিন শিডিউলিং সম্পর্কে জানবো এবং এই সম্পর্কে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আউটলাইন: হোয়াট ইজ রাউন্ড রবিন শিডিউলিং? অ্যাবাউট রাউন্ড রবিন শিডিউলিং, প্রবলেম সলভ উইথ ডিসকাস, প্রবলেম ফর প্র্যাকটিস ইয়োরসেলফ। ওকে, হোয়াট ইজ রাউন্ড রবিন scheduling? Round robin is a CPU scheduling algorithm where each process is assigned a fixed time slot in a cycle. About round robin scheduling: the round robin scheduling algorithm is designed especially for time sharing system. এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে টাইম শেয়ারিং সিস্টেমের জন্য। Timer goes off fast, then the process is swapped out of the CPU and moved to the back end of the ready queue. The ready queue is maintained as a circular queue, so when all processes have had a turn, then the first scheduler give the first process another turn and so on. ওকে, আমরা প্রবলেম করে সলভ করি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এখানে একটি প্রবলেম দেওয়া আছে যে কনসিডার দ্য ফলোয়িং প্রসেস উইথ অ্যারাইভেল টাইম অ্যান্ড ব্রাশ টাইম, ড্র দ্য জেন চার্ট অ্যান্ড ক্যালকুলেট এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড এভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড এভারেজ রেসপন্স টাইম ইউজিং রবিন রাউন্ড শিডিউলিং উইথ টাইম কোয়ান্টাম 3। তাহলে রবিন রাউন্ড শিডিউলিংয়ে আমার যদি করতে হয় তাহলে আমাকে টাইম কোয়ান্টাম একটা দেওয়া থাকবে, যেখানে এখানে টাইম কোয়ান্টাম দেওয়া আছে 3। তার মানে প্রসেসটা 3 সেকেন্ড পর পর, সাপোজ এখানে প্রসেসের একটা টাইম দেওয়া আছে যে 3 সেকেন্ড, ঠিক আছে, বা 2 সেকেন্ড দেওয়া থাকতে পারে বা 1 সেকেন্ড দেওয়া থাকতে পারে। তাহলে এইটার মাধ্যমে আমরা আমাদের ম্যাথটা করতে পারবো। এটা নর্মালি দেওয়া থাকে সবগুলো ম্যাথেই। আমরা দেখি এখানে একটি চার্ট দেওয়া আছে, টেবিল, প্রসেস আইডি, অ্যারাইভেল টাইম এবং ব্রাশ টাইম। অবশ্যই প্রসেস আইডি দেওয়া থাকবে, অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে এবং ব্রাশ টাইম দেওয়া থাকবে। তাহলে P1, P2, P3, P4, P5, P6 এবং অ্যারাইভেল টাইম দেওয়া আছে 5, 4, 1, 3, 6, 2। ব্রাশ টাইম দেওয়া আছে 4, 7, 7, 10, 2, 1। এখন আমরা এখানে কিভাবে কি করব? আমরা এখানে সবচেয়ে ছোট, আমাদের যে সবচেয়ে ছোট অ্যারাইভেল টাইমটা আছে সেইটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব। ওকে, তাহলে আমরা কি বললাম? হায়েস্ট প্রায়োরিটি পাবে কি? স্মল নাম্বার হায়েস্ট প্রায়োরিটি পাবে। তাহলে এখানে অ্যারাইভেল টাইমে সবচেয়ে ছোট কে আছে? 1, রাইট? তাহলে হায়েস্ট প্রায়োরিটি পাবে কি? 1। এভাবে আমরা অ্যারাইভেল আমরা নির্ণয় করতে পারি। আমরা যদি এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারি যে কি, হেয়ার গিভেন টাইম কোয়ান্টাম 3। ওকে, আর কি দেওয়া আছে? টার্ন অ্যারাউন্ড এভারেজ টাইম আমাকে বের করতে হবে, এভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে এবং এভারেজ রেসপন্স টাইম বের করতে পারে। এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমকে আমরা এভিজি এভাবে প্রকাশ করতে পারি, এভারেজ ওয়েটিং টাইমকে আমরা এভিজি ডাব্লিউটি এবং এভারেজ রেসপন্স টাইমকে আমরা এভিজি আরটি দ্বারা আমরা প্রকাশ করলাম। এখন আমরা যদি দেখি যে রেডি কিউ P3, P6, P4 অ্যাকচুয়ালি এগুলো কি, তাই না? এখন আমরা যদি হিসাব করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এইখানে আমরা যদি দেখি যে রেডি কিউটা আমরা বলা হয়েছিল যে আমাদের জেন চার্টটা এখানে বের করার সুবিধার্থে আমাকে রেডি কিউটা করতে হবে, ঠিক আছে? এখানে সাপোজ সিপিইউ আছে, আমি একটুখানি এখানে দেখাই যে সাপোজ এখানে সিপিইউ, ঠিক আছে, সিপিইউ। এখন সিপিইউ কাকে আগে প্রায়োরিটি দেবে সেইটাকে আমার বের করার জন্য আমরা রেডি কিউটাকে কাজে লাগাই। এখন আমরা দেখি যে P3 আমাদের আগেই বলা হয়েছিল যে আমার স্মলেস্ট নাম্বার হায়েস্ট প্রায়োরিটি পাবে। এখানে স্মলেস্ট নাম্বার আছে P3, তাহলে P3কে আমরা প্রায়োরিটি দিলাম আগে। তাহলে স্মল নাম্বার 1 আছে P3, সো আমরা P3 লিখলাম। এখন P3 আমার শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে, সো আমরা 1 লিখলাম। P3-র স্টার্টিং টাইম 1, P3-র স্টার্টিং টাইম 1। তাহলে আমরা যদি এখন দেখি
যে P3 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে। কেন 4 পর্যন্ত যাবে? কারণ আমাকে টাইম কোয়ান্টাম দেওয়া আছে 3, আমার টাইম কোয়ান্টাম দেওয়া আছে 3। সো যেহেতু আমার টাইম কোয়ান্টাম দেওয়া আছে 3, সো আমার কি হবে, 1-এর পর থেকে 2 3 4, সো 3 ঘর আগে যাবে, সো 4। তাহলে প্রসেস টাইম P3 এর শেষ। এখন আমরা যদি দেখি যে ব্রাশ টাইম, তাহলে আমরা কি করতে পারি, এখন এই 7 থেকে 3 বিয়োগ করতে পারি, তাহলে 7 থেকে 3 বাদ যাবে সময়। এখন সে 3 এর বেশি নিতে পারবে না। টাইম কোয়ান্টাম মানে হচ্ছে সে 3 সেকেন্ডের বেশি সাপোজ নিতে পারবে না, ঠিক আছে। সো এখানে এই কারণে আমরা কি করব, 7 যেহেতু আছে, সো 7 থেকে আমরা 3 বাদ দিব, সো টোটাল এখন আছে 4। ওকে, এখন আমরা যদি দেখি যে এরপরে কি আসবে, রাইট। এখন 4, এখন 4-এর পরে কি আছে, আমরা যদি দেখি যে এখন টাইম আছে 4, ঠিক আছে। বা আমার এই 4-এর ভিতরে এখন আমরা যদি এখানে দেখি যে P2, তাহলে P2 এখানে কি আছে, আমরা যদি দেখি P2 আছে 4 এবং কি P4, P4 P2 P6 2। ওকে, এভারেজ টাইম কি P2 P3 এবং P3 তো আমরা আগে এনেছি, P6 এবং P2। তাহলে আমরা কি করব, এই দুটার ভিতরে এখন আমরা কোনটাকে আগে নেব, P6কে আগে নেব নাকি P4কে আগে নেব, P6কে আগে নেব নাকি P4কে আগে নেব, এটা একটা কোশ্চেন। এবার নাকি P2কে আগে নেব, আমার 3টা হয়ে গেছে। সো আমরা কাকে আগে নেব, আমরা আগে নেব P6কে, কারণ আমি বলেছিলাম যে স্মল নাম্বার কি হায়েস্ট প্রায়োরিটি, স্মল নাম্বার হায়েস্ট প্রায়োরিটি, এই কথাটা বারবার মনে রাখতে হবে, স্মল নাম্বার হায়েস্ট প্রায়োরিটি। তাহলে এখানে সর্বপ্রথম স্মল নাম্বার 4 পর্যন্ত 4 সেকেন্ড টাইম পর্যন্ত স্মল নাম্বার কি আছে, P6, 1-এর পরে P3 এর পরে P6 2, তাহলে আমরা P6 লিখলাম। ওকে, এখানে P6 লিখলাম। এখন আমরা এখানে P3টা আমার এখানে কাটা যাবে, কিন্তু আমার এখানে P3 কি আবারও ব্যাক হবে, কারণ কি এখানে P3 কিন্তু এখনও শেষ হয়নি, আরও 4 সেকেন্ড ও সময় কাজ করতে পারবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এখন P6 লিখলাম, তারপরে আসবে কি, তারপরে এই অনুযায়ী আমার আসবে P4, যেহেতু এরপরে 2 এর পরে আছে 3, এরপরের সংখ্যা কত, এরপরের সংখ্যা 4, তাহলে আমার লিখতে হবে এরপরে P2, তাহলে P6 P4 P2। আমরা এই যে রেডি কিউরে আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা হিসাব করব যে ফার্স্টে P6 লিখলাম এবং P6 এর অনুযায়ী এখন আমাকে 4 থেকে আমাকে কত গুনতে হবে, 5। কেন 5 হইলো, এখানে তো 3 ঘর বাড়ার কথা ছিল, রাইট। 5 6 7, এখানে 7 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 5 হইলো কেন, এখানে তো 7 হওয়ার কথা ছিল, বাট এইখানে 5 হইলো কেন, কারণ দেখেন আমরা যদি P6-এ যাই, P6-এ টাইম ব্রাশ টাইম আছে 1, তাহলে 1 হইলে এখানে সে 1 সেকেন্ড ধরেই কি সিপিইউ কাজ করতে পারবে। তাহলে এখানে যদি আমরা 1 সেকেন্ড কাজ করবে, তাহলে এখানে অবশ্যই আমার টাইম কোয়ান্টাম থেকে ছোট, যেহেতু টাইম কোয়ান্টাম থেকে ছোট, সো আমার এখানে 1 ঘর জাস্ট আগাবে, তাহলে জাস্ট সময়টাকে জাস্ট 1 ঘর আগাবো, তাহলে 4-এর সাথে 1 যোগ করলে 5, সো এই কারণে আমার এখানে 5 হয়েছে। এখন আমরা যদি দেখি P4, এখন 5, আমরা যদি এখন দেখি যে 5, তাহলে এই 5 পর্যন্ত কে আছে, এই 5 সময় অ্যারাইভেল টাইম 5 পর্যন্ত আছে P1, সো আমরা কিন্তু P3-এর পরে আবার P1টা লিখে দিলাম, ঠিক আছে। আমরা P3-এর পরে P1টা লিখে দিলাম। এখন আমরা যদি এখানে হিসাব করি যে P4-এর ক্ষেত্রে কি হইতেছে, P4 আমরা যদি যাই, তাহলে এখানে এটার ব্রাশ টাইম আছে 10, সো আমরা এখান থেকে অবশ্যই কি করতে পারি, 5 থেকে 3 যোগ করতে পারি, কারণ আমার টাইম কোয়ান্টাম আছে 3, সো আমরা টাইম কোয়ান্টাম 3 যোগ করব, তো 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, ঠিক আছে। এখন আমাকে এখানে কি হবে, P4 থেকে আবার আমার 3 বাদ যাবে, তাহলে থাকবে 7। প্রত্যেকটা প্রসেস কিন্তু এভাবেই বারবার রিটার্ন হবে। তাহলে আমরা যদি দেখি যে এখন 8, এখন আমরা আবার যাব P2-তে। এখন P2-তে আমার কত ছিল, 7 ব্রাশ টাইম, এবং অ্যারাইভেল টাইম কি ছিল, 4।
যার কারণে আমার P4। এখন আমরা ব্রাশ টাইমে দেখব। ব্রাশ টাইম আছে 7, তো আমরা এখানে যেহেতু 7 আছে, বেশি আছে টাইম কোয়ান্টাম থেকে, এবং সিপিইউ যেহেতু টাইম কোয়ান্টাম সিপিইউ এর 3, সো আমার এখানে কি করতে হবে 7 মাইনাস 3, তাহলে P2-তে 7 মাইনাস 3 মানে 4। এখন আমার আবার P3-তে রিটার্ন করবে। P3-তে রিটার্ন কেন করবে? এই P3টা আবার এদিকে রিটার্ন করবে। কারণ কি? কারণ আমরা যদি দেখি যে এই P4, এই 4 পর্যন্ত যখন আমরা আসছিলাম, তখন 4 পর্যন্ত কিন্তু আমার P6, P4 এবং P2 চলে আসছিল। এরপরে কি এইগুলো কাজ করার পরে, এই তিনটাকে সিপিইউ প্রসেস করার পরে দেন আবার P3-কে আবার সিপিইউ প্রসেস করবে। ঠিক আছে, যেহেতু রাউন্ড রবিন কি প্রত্যেকটা সিপিইউকে বারবার প্রায়োরিটি দেয়, সো P3-কে আবার সে কি করবে প্রসেস করবে। সো প্রসেস করার পরে সে P3টা আবার চলে আসলে, এখন P3-তে আমাদের কি ছিল, অ্যারাইভেল টাইম কি, ব্রাশ টাইম কত ছিল 4, সরি P3-তে আমাদের আমাদের যেই রিটার্নিং টাইমটা ছিল সেটা কি ছিল 4। তাহলে আমরা যদি এখান থেকে আবারও 3 বিয়োগ করি, সে যেহেতু সিপিইউ 3 সেকেন্ড প্রসেস করতে পারবে, সো আমরা যদি আবার 3 বিয়োগ করি তাহলে থাকবে 1। সো আমরা এখানে P3 থেকে 11 প্লাস 3, সো 14 আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি হিসাব করি যে 14 পর্যন্ত কে কে আছে, এখানে যেহেতু 14, সো আমাকে এখন হিসাব করতে হবে যে কোন কোন প্রসেসগুলো আমাকে, প্রসেস আইডিগুলো আমার এখানে আসবে। সো আমরা আবার রেডি কিউরে চলে যাই, তাহলে P3। এখন আমরা P3 এর পরে আমরা কোথায় যাব? দেখেন আমরা P1 নিয়েছি, কারণ কি আমরা 4 পর্যন্ত কিন্তু হিসাব করছিলাম, এরপরে কি 5। ঠিক আছে, সো আমরা P1 এখানে নিয়েছিলাম, এখানে নিলাম এখন P5, P1। ঠিক আছে, P1 এর পরে তারপরে কি আছে 5 এর পরে এখানে আছে 6, সো P5, এরপরে P1, P5। ওকে, এখন আমার P6টা কিন্তু কমপ্লিট, কিন্তু P6টা, P4টা কমপ্লিট, P2টা কমপ্লিট, কিন্তু এগুলো কি অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছে? এই P6টা কিন্তু আবারও রিটার্ন হবে, P4টা কিন্তু আবারও রিটার্ন হবে, জাস্ট P6টা, সরি P6টা কিন্তু রিটার্ন হবে না আর। ঠিক আছে, P6টা রিটার্ন হবে না, কারণ কি P6টার কিন্তু ব্রাশ টাইম ছিল 1 এবং সে কিন্তু তার প্রসেসটা কমপ্লিট করে ফেলছে, সো এখানে P6টা রিটার্ন হবে না, তার কাজ শেষ। এখন আমার রিটার্ন হবে কি কি P4 এবং P2। সো আমরা কি করতে পারি, এখন আমরা P1 এর সাথে এখন আমরা হিসাব করি যে P1 আমার ব্রাশ টাইম কত আছে 4, সো 4 যেহেতু আছে, যেহেতু এখানে টাইম কোয়ান্টাম 3, সো আমার এখানে কি করতে হবে, আমার এখানে 4 মাইনাস 3 করতে হবে, তাহলে টোটাল আসতেছে 1। এখন আমরা P5-এ চলে যাই। এখন P5-এ এখন 17-এর সাথে আমরা P5-এ যদি দেখি তাহলে ব্রাশ টাইম আছে 2, তাহলে কি হবে 2 যোগ হবে, এই 2 জাস্ট যোগ হবে, 17, 18, 19, সেম প্রসেস, এবং এখানে আমার 0 হয়ে যাবে তখন। কারণ কি, কারণ টাইম কোয়ান্টাম 3, সো সে অলরেডি তার প্রসেস সম্পন্ন করে ফেলবে। ঠিক আছে, এখন আমার এইখানে আর কি কোনো বাকি আছে প্রসেস আইডি? বাকি নেই। এখন সে কি করবে, সে আবার আগের প্রসেসে চলে যাবে, এখন আবার এই P4টা কিন্তু আবার রিটার্ন হবে। ঠিক আছে, তাহলে P5 কমপ্লিট, P1 কমপ্লিট, এই P1টা কিন্তু আবারও রিটার্ন হবে। ওকে, তাহলে আমরা P4টাকে আবার রিটার্ন করি। P4 কোথায়, যে P4কে আবার রিটার্ন করলে এখানে কত আসবে, এখানে যেহেতু 7 আছে, সো P4টা কিন্তু আবার 19 প্লাস 3 হবে, কারণ কি তার ব্রাশ টাইম কিন্তু এখনও অনেক আছে, সে কিন্তু 3 সেকেন্ড সিপিইউকে দিতে পারবে। সো আমার কি করতে হবে, 7 মাইনাস আবার 3, সো 4 আসতেছে P4-এ। ঠিক আছে, এবং এখানে টাইম হচ্ছে 22। এখন আমার P2 আবার চলে আসবে এইখানে, এখন প্রতিটা কিন্তু আবার রিটার্ন হইতেছে যেগুলো বাকি ছিল, তাহলে P2টা আবার রিটার্ন হলে P2তে আমরা চলে যাই, এখানেও 7 ছিল, 4 ছিল। ঠিক আছে, তাহলে 4 থেকে আমাদের যদি 3 বিয়োগ হয় তাহলে কি হবে 1, তাহলে 1 হইলে এখন আমাদের আবার কি আসবে P4, P2 এবং P3, আমরা দেখি P3 কি আমাদের বাকি ছিল, রাইট? তাহলে এই P3টাও কিন্তু আবার রিটার্ন হবে এই দিকে। কারণ কি, কারণ দেখেন আমার P4
P2 এর পরে কিন্তু আর কোনো প্রসেস নেই, প্রসেস কে আছে আবার P3 আছে। সো P3 একবার রিটার্ন হলো এবং এই প্রসেসে আসার পর P3 আবার রিটার্ন হলো। ওকে, এখন P3 রিটার্ন হওয়ার পরে এখন P3তে আমার দেখতেছি কি 1 আছে। সো 25-এর সাথে আমার জাস্ট পার্থক্য কত, 1। এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখি যে 25 যোগ x 26, এবং এখানে কিন্তু P3 প্রসেসটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে P3 প্রসেসটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমার P3 প্রসেস কমপ্লিট হওয়ার পরে এখন কে রিটার্ন হবে? এখন আমরা যদি P1 এর দিকে তাকাই তাহলে দেখি এখানে P3 এর পরে কিন্তু P4, P2 রিটার্ন হলো, P3 এবং কিন্তু এরপরে P1। সো এই যে আমরা P1টাকে আবার রিটার্ন করলাম। ঠিক আছে, মানে সিরিয়াল বাই প্রত্যেকটা প্রসেস আইডি কিন্তু বারবার রিটার্ন হবে যতক্ষণ পর্যন্ত তার ব্রাস্ট আইডি, ঠিক আছে, ব্রাস্ট টাইম টাইম কোয়ান্টামের সিপিইউকে দিতে পারবে। ঠিক আছে, 3 সেকেন্ড করে দিতে পারবে বা 3 সেকেন্ডের কম মানে দিতে পারবে, বেশি দিতে পারবে না। অবশ্যই বেশি দিতে পারবে না, কম দিতে পারবে। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ সে বারবার এরকম রিটার্ন হতে থাকবে এবং প্রত্যেকটা প্রসেস আইডি কিন্তু সমান ভাবে সে বারবার রিটার্ন হইতেছে এবং সিপিইউকে সময় প্রসেস করতে পারতেছে। তাহলে আমরা যদি এখানে দেখি যে P1 এখন আবার রিটার্ন হইলো। এখন P1 রিটার্ন হওয়ার পরে কি হয়ে গেল, এখানে 0 হয়ে গেল। ঠিক আছে, যেহেতু তার ব্রাশ টাইম ছিল 1, ঠিক আছে, টাইম কোয়ান্টাম এখানে 3, সো আমার 25 প্লাস 26 যদি আমরা করি 25 প্লাস 1 26। ওকে, এখন আমরা কাকে রিটার্ন করব? এখন আমার P3 কিন্তু কমপ্লিট। এখন আমরা দেখব যে আবার আমরা আগে চলে যাব যে P1। তাহলে আমরা P1-এ দেখি, P1-এ ছিল 1। ওকে, ব্রাশ টাইম। তাহলে যেহেতু আমার সিরিয়াল অনুযায়ী P1টা আগে, সো আমার P1-এ আমরা চলে যাই। P1, যে আমরা P3 এর পরে P1, ঠিক আছে। সো P1 যেহেতু আমার রিটার্ন করা যাবে, যেহেতু আছে, সো আমার P1টাকে রিটার্ন করতে হবে। তো রিটার্ন করার পরে এখানে কি হলো, আমার P1টাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাকে কি রিটার্ন করতে হবে? এরপরে আমার কিন্তু আর নাই, P1-এর পরে কিন্তু P5 কিন্তু আর রিটার্ন হবে না। ঠিক আছে, P4ও কিন্তু একবার এদিকে রিটার্ন হয়েছে। সো এখন আবার কি হবে, আবার P4টা কিন্তু রিটার্ন হবে। সো এই P4টাই যে আবার রিটার্ন হইলো, আমি একটু নিচের থেকে দেখাই, P4টাই যে আবার রিটার্ন হইলো। ঠিক আছে, এরপরে P2 কিন্তু আবার রিটার্ন হবে। এরপরে কি, এই P4টা এদিকের থেকে আবার রিটার্ন হবে। এখন কেন রিটার্ন হইতেছে? P4টা রিটার্ন হইলো কারণ P4 এখানে ছিল 4, সো আমার রিটার্ন হওয়ার পরে হয়ে গেল। যদি আমার যেহেতু 4 আছে, কোয়ান্টাম 3, সো আমার এখানে কি করতে হবে, P4 27 প্লাস 3 অর্থাৎ 30, তারপরে আমার P2টা রিটার্ন হবে আমাদের রুলস অনুযায়ী। সো P2 রিটার্ন হওয়ার পরে এখানে 0 হয়ে গেল। ঠিক আছে, এবং ব্রাশ টাইম যেহেতু 1 আসছে, সো এখানে 30 প্লাস 1 31 হয়ে গেছে এবং P4 কি হয়ে গেল, আবার P4কে আমরা রিটার্ন করার পরে P4 1 প্লাস যেহেতু 1, সো আমার এখানে 30 প্লাস 1 31 প্লাস 1 32। তাহলে আমরা এভাবে জেন চার্ট এবং রেডি কিউয়ের মাধ্যমে আমরা এই রেডি কিউয়ের মাধ্যমে আমরা এই জেন চার্টটা কিন্তু আমরা ইজিলি কি করতে পারি, সহজেই বের করতে পারি। ওকে, এখন আমরা যদি নেক্সটে চলে যাই, RT মানে রিমেইনিং টাইম, WT, এখন WT মানে কি বলছিলাম আমরা, ওয়েটিং টাইম, TT মানে টোটাল টাইম, ঠিক আছে, টাইম অ্যারাউন্ড টাইম, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, এবং CT কমপ্লিটিং টাইম, RT হচ্ছে ফার্স্ট টাইম অ্যারাইভেল টাইম। ওকে, RT আমরা কিভাবে বের করব, এটা এখানে সূত্রটা দেওয়া আছে, ফার্স্ট টাইম থেকে আমরা অ্যারাইভেল টাইমটা বিয়োগ করব। তাহলে এখন আমরা যদি CTটা হিসাব করি, যে CTটা আমরা কীভাবে কমপ্লিটিং টাইম, রাইট, আমরা কমপ্লিটিং টাইম কীভাবে পাবো? কমপ্লিটিং টাইম দেখি আমরা, এই যে 27, তাহলে 27 আমরা কীভাবে পেলাম? আমাদের ফার্স্টে আগে ওয়েটিং টাইমটা বের করি। ফার্স্টে ওয়েটিং টাইম, টোটাল টাইমটা যদি আমরা বের করি তাহলে আমরা যদি দেখি যে এখানে বাম সাইড থেকে যদি আমরা হিসাব করি তাহলে P1 এর টোটাল টাইম কত লাগছে, 27। ওকে, আমরা দেখি P1 এর টোটাল টাইম 27, সো আমরা এখানে লিখলাম 27, সরি, কমপ্লিটিং টাইম 27, টোটাল টাইম না, সরি, কমপ্লিটিং টাইম 27 P1 এর। আমরা যদি P2 এর কমপ্লিটিং টাইম হিসাব করি তাহলে P2 এর কমপ্লিটিং টাইম 31।
আমরা যদি P3 এর কমপ্লিটিং টাইম হিসাব করি তাহলে P3 কোথায় আছে, আমরা বাম সাইড থেকে হিসাব করব P3 এর কমপ্লিটিং টাইম 26, রাইট। আমরা যদি P4 এর কমপ্লিট টাইম হিসাব করি P4 এর 32। আমরা যদি P5 এর কমপ্লিটিং টাইম হিসাব করি তাহলে P5 বাম সাইড, আমাকে অবশ্যই ডান সাইড থেকে হিসাব করতে হবে, সবসময় ডান সাইড থেকে হিসাব করতে হবে এই কমপ্লিটিং টাইমটা বের করার জন্য। কারণ সর্বশেষ কখন P1 P2 P3 P4 প্রসেসগুলা কখন সর্বশেষ কমপ্লিট হয়েছে আমরা সেটা বের করতে বলবো এই কমপ্লিটিং টাইমে। সো আমার বাম সাইড থেকে P1 27 লাস্ট 27 সময় কমপ্লিট হয়েছে, 27 সেকেন্ড পর। এইভাবে আমরা কিন্তু প্রসেসগুলো বের করব কমপ্লিটিং টাইমটাকে, ঠিক আছে। P6 আমার 5, কেন 5? কারণ এই যে P6 ফার্স্টেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তার সময় লেগেছে 5। এখন আমরা যদি টোটাল টাইমটা বের করতে চাই তাহলে টোটাল টাইমটা আমরা কীভাবে বের করব? এই যে টোটাল টাইম, রাইট। তাহলে আমার এখানে 27 আমরা যদি হিসাব করি যে টোটাল কমপ্লিটিং টাইম থেকে যদি আমরা কি করতে পারি, অ্যারাইভেল টাইমটা বিয়োগ করি তাহলে আমাকে টোটাল টাইমটা বের হবে। ওকে, কমপ্লিটিং টাইম থেকে অ্যারাইভেল টাইমটা বিয়োগ করলে আমার টোটাল টাইমটা বের হবে। কিভাবে? আমরা যদি 27 P1 প্রসেস আইডির ক্ষেত্রে, প্রসেস 1 এর ক্ষেত্রে, P1 এর ক্ষেত্রে আমরা 27 মাইনাস 5 যদি করি তাহলে 22, 31 মাইনাস 4 যদি করি তাহলে কি হবে? 27, 31 মাইনাস 4 অর্থাৎ 27। আবার আমরা যদি 26 মাইনাস 1 করি তাহলে 25, 32 মাইনাস 3 29, 19 মাইনাস 6 13 এবং 5 মাইনাস 2 3। এখন আমরা ওয়েটিং টাইমটা কীভাবে বের করব? ওয়েটিং টাইমটা বের করা খুবই সহজ। আমরা কি করব, এইখানে আসে আমাদের সূত্রটা যে কি, ওয়েটিং টাইম টোটাল টার্নারাউন্ড টাইম বা টোটাল টাইম মাইনাস বিটি মানে ব্রাশ টাইম। তাহলে টোটাল টাইম কত আছে? 22। তাহলে 22 মাইনাস 22 মাইনাস কত, ব্রাশ টাইম কত আছে এখানে? 4। তাহলে 22 মাইনাস 4 কত আসবে? 18 ইজ ইকুয়াল টু 18। তাহলে আমরা এখানে এভাবে কিন্তু ওয়েটিং টাইমটা বের করতে পারি। আবার এখানেও সেম 27 মাইনাস কি 7, 27 মাইনাস 7। আমরা যদি উপরে দেখি যে 27 মাইনাস 7, তাহলে আমাদের টোটাল ওয়েটিং টাইমটা কত আসবে? 20, মানে কতক্ষণ সময় সে ওয়েট করছে। আমার টোটাল টাইমটা থেকে আমার ব্রাশ টাইমটা যদি বিয়োগ করি তাহলে আমার ওয়েটিং টাইমটা বের হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা বাকিগুলো কিন্তু করতে পারি। যে কি 13 মাইনাস 2, আমাদের অবশ্যই এই যে ব্রাশ টাইম যেটা দেওয়া থাকবে সেটার মাধ্যমে কিন্তু আমাকে বের করতে হবে, এইগুলা না। ওকে, আমাকে যেটা দেওয়া থাকবে এটা আমরা বিয়োগ করে দিব। মেইন আমাদের যে ব্রাশ টাইমটা দেওয়া থাকবে সেটা আমরা বিয়োগ করে দিব, তাহলে ইজিলি আমরা কি করতে পারবো, ওয়েটিং টাইমটা বের করতে পারবো। এখন আমাদের এটা কি করতে হবে যে আরটি মানে রেসপন্স টাইম। ওকে, রেসপন্স টাইমটা আমরা কীভাবে বের করবো? ফার্স্ট টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, ফার্স্ট টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। এটা কি, আমরা যদি দেখি যে 9 আছে, দেখেন আমরা বাম সাইড থেকে এখন হিসাব করব। ওকে, আমরা বাম সাইড থেকে যদি হিসাব করি P1 এর ক্ষেত্রে বাম সাইডের ফার্স্ট টাইমটা কত আছে? 14। ওকে, তাহলে আমরা যদি একটু ক্লিয়ার করি, P1 এর ক্ষেত্রে বাম সাইড থেকে আছে 14, তাহলে আমরা 14 মাইনাস অ্যারাইভেল টাইম কত আছে? 5, তাহলে কত আসতেছে? 14 মাইনাস 5 9। ওকে, আবার আমরা যদি P2 এর ক্ষেত্রে দেখি তাহলে P2 এর ক্ষেত্রে আমার এখানে কত আছে? 22, তাহলে 22 মাইনাস এখানে কত আছে আমাদের? অ্যারাইভেল টাইম 4। ওকে, তাহলে 4, তাহলে কত আসতেছে আমার? 22 মাইনাস 4 মানে সরি, আমাদের P2 আছে 8, আমার একটু ভুল হয়েছে। আমরা যদি দেখি যে P2তে কত আছে, এই বাম সাইড থেকে স্টার্টিং 8, তাহলে 8 মাইনাস আমার অ্যারাইভেল টাইম দেওয়া আছে 4, 8 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত? 4। আবার আমরা যদি P4 এর ক্ষেত্রে দেখি তাহলে কি হবে আমাদের?
P4 আমরা বাম সাইড থেকে হিসাব করব। P4 এর স্টার্টিং টাইম হচ্ছে 5, সো 5 মাইনাস আমাদের P4 এর অ্যারাইভেল টাইম দেওয়া আছে 3, 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হবে 2। ওকে, আমার এখানে P3 এর 0 কেন আসছে? কারণ P3 এর স্টার্টিং টাইম 1 আর অ্যারাইভেল টাইমও দেওয়া আছে 1, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এভাবে আমরা P6 এর ক্ষেত্রে হিসাব করলে P6 আছে স্টার্টিং টাইম 4 মাইনাস অ্যারাইভেল টাইম দেওয়া আছে 2, তাহলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এভাবে আমরা কিন্তু কি করতে পারি, রেসপন্স টাইমটাও বের করতে পারি। তাহলে আমরা এই ছকের আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে রেডিকিউট এখানে লিখব, দেন আমরা জেন চার্টটা আঁকবো। জেন চার্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের প্রসেসটা কোনটার আগে কোনটা যাবে সিরিয়াল অনুযায়ী আমরা বের করব, এবং এটার জন্য আমাদের রেডিকিউটটা যদি আমরা করি তাহলে সবচেয়ে বেটার হয় রেডিকিউটের মাধ্যমে করলে। এখন তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় সূত্র এবং রুলস অনুযায়ী কিন্তু ইজিলি আমাদের কি করতে পারি, সিটি, টিটি, ডাব্লিউটি, আরটি আমরা শর্ট ফর্মে বললাম যে কি কমপ্লিটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং কি রেসপন্স টাইমটা আমরা কিন্তু ইজিলি বের করতে পারি এই এক মেথডের মাধ্যমে। তাহলে আমরা এখন হিসাব যদি দেখি, আমাদের বের করতে বলা হয়েছিল কি এই চার্টের থেকে আমরা কিন্তু অনেকগুলো ভ্যালু পাইলাম, আমাদের কমপ্লিটিং টাইমের ভ্যালু, টার্ন অ্যারাউন্ড টাইমের ভ্যালু, ওয়েটিং টাইমের ভ্যালু এবং রেসপন্স টাইমের ভ্যালু। এখন আমাকে বের করতে বলা হয়েছিল কি, আমাকে বের করতে বলা হয়েছিল এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এখানে কি করতে হবে, আমাকে এভারেজ এই টার্ন অ্যারাউন্ড টাইম টিটি এই যে কলামটা আছে এখানে আমাকে এটাকে এভারেজ করতে হবে। তাহলে এখানে 22 প্লাস 27 প্লাস 25 প্লাস 29 প্লাস 13 প্লাস 3 ভাগ 6, যেহেতু এখানে 6টা আছে সো আমরা ভাগ করলাম 6 দিয়ে, ভাগ করলে 19.83 পেলাম। এরপরে আমরা যদি ওয়েটিং টাইম বের করতে চাই তাহলে এই যে ওয়েটিং টাইমের ভ্যালুগুলো আমরা 6টা প্রসেসের ক্ষেত্রে পেয়েছিলাম, এইগুলো সবগুলোকে যোগ করে আমার 6 দ্বারা ভাগ করলে 14.67 আমার আসতেছে, এবং রেসপন্স টাইমকে আমরা এখানে বের করেছিলাম, রেসপন্স টাইম সবগুলোকে যোগ করে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে 4.67 আসতেছে। এভাবে কিন্তু আমরা ইজিলি রাউন্ড রবিন শিডিউলিংয়ের মাধ্যমে টোটাল টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম ইত্যাদি কমপ্লিটিং টাইম আমরা কিন্তু সহজেই বের করে ফেলতে পারি। আপনাদের সুবিধার জন্য আমি একটি কোশ্চেন দিলাম, আপনারা এটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন। এখানে আমাদের কোয়ান্টাম টাইম দেওয়া আছে, টাইম কোয়ান্টাম দেওয়া আছে 2, এবং এখানে জাস্ট প্রসেসগুলো কিন্তু সেমই দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন বাসায় এটা নিজে নিজে করার, এবং অ্যান্সারগুলো আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। আর কোনো রকম কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন। আমি এই ভিডিওতে সহজভাবে রাউন্ড রবিন শিডিউলিং কি এবং কিভাবে সমাধান বের করতে হয় তা বোঝানোর চেষ্টা করেছি। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ কমেন্ট অ্যান্ড নট টু ফরগেট লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।